হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ত্রিনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমাদের গন্তব্যস্থল আসাম। আসামের কামাখ্যায় যাব এবং আসামের অন্যান্য জায়গাও আমরা কিভাবে বেরিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই ব্লগে আমি কামাখ্যা মন্দির সম্পর্কে বলবো। সেখানে পুজো দিতে গিয়ে কোনটা সুবিধা কোনটা অসুবিধা, কীরকম কি খরচ এবং আমরা কোন ট্রেনে কোথায় যাচ্ছি সবটাই কিন্তু এই ব্লগে আমরা শেয়ার করব। সব ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। আমরা চলে গেলাম এখানে সকাল সকাল খড়দা স্টেশনে। এখন ভোর 4টে বাজে। তো স্টেশন আমাদের বাড়ির একটু কাছেই। তো সেখানে গিয়ে আমরা চলে গিয়ে একটু অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর প্ল্যাটফর্মে যখন উঠলাম তখন 4:21 বাজে। আমরা আমার খুড়তুতো ননদ নন্দাই ও তার মেয়ে আসার অপেক্ষা করছি, তারাও পাশেই থাকে। তো এবার এখান থেকে আমরা যাব শিয়ালদায়। শিয়ালদাতে গিয়ে আমার আর এক খুড়তুতো ননদ ও নন্দাই তারা এসে মিট করবে। একসঙ্গে আমরা সবাই মিলে আমরা যাব কামাখ্যা। তো গুয়াহাটি স্টেশন হয়ে যেতে হবে। তো আমরা শিয়ালদা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি ধরব। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মূলত 12 নম্বর বা 13 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তো আমরা শিয়ালদায় চলে এসে তখন আমরা মোটামুটি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, যখন বাজে 5:20। তো শিয়ালদায় এসে আমরা অপেক্ষা করছিলাম। আমাদের 6:50 ট্রেন হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা টু গুয়াহাটি। তো এখান থেকে আমরা ট্রেন ধরে আমরা গুয়াহাটি স্টেশনে যাব। তার আগে বলে রাখি, গুয়াহাটি স্টেশনে গিয়ে কিন্তু আমাদের রিটার্নিং রুমটা কিন্তু বুক করা ছিল। তো আমরা এখান থেকে আমাদের মোটামুটি অনেক লাগেজ হয়েছিল। তো আমরা সবাই মিলে আমরা ট্রেনে আগে উঠব। ওঠার পরে আমরা সারা দিনটা কিভাবে কাটাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই খুদেরা কিন্তু নিজেদের মধ্যে আড্ডা দিতে ব্যস্ত হয়ে গেল। তারপর আমরাও আড্ডা দিতে ব্যস্ত হলাম। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখো তারা কিন্তু জানো আমরা অনেক ট্রাভেল করি এবং ছোট বড় যে ট্রাভেলই করি আমরা কিন্তু সবসময় গ্রুপে যাই। যেহেতু আমার ব্লগগুলো দেখে এতদিনে তোমরা বুঝতেই পেরেছো আমার শ্বশুরবাড়ির একটা বৃহৎ অংশ, তাই আমরা চেষ্টা করি একসঙ্গেই সব কিছু আনন্দ করার। আমরা আবার খুব আনন্দ করতে করতে এই জার্নিটাও করেছি। এর আগেও অনেক জার্নি করেছি, কিন্তু তখন আমি ব্লগ করতাম না বলে সেই সমস্ত মুহূর্তগুলো আমার এইভাবে তুলে রাখা নেই। তাই জন্য এই সমস্ত মুহূর্তগুলোকে আমরা পরবর্তীকালে যাতে এনজয় করতে পারি, তাই ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে সবটাই থেকে যায়। তোমরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু করা বন্ধ করবে না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি গিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করতে ভুলো না। এখানে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম, করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। যেহেতু খুব ভোর ভোর ট্রেনে উঠেছি, একভাবে বসে থাকা এত ঘন্টা তো সম্ভব হয় না, প্রায় 20 ঘন্টার জার্নি। তো সেইভাবেই আমরা আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করে এবং কিছুটা ঘুমিয়ে এভাবেই আমাদের সময়টা কাটাতে হবে। বাচ্চারা নিজেদের মধ্যে আনন্দ করতে খুবই ব্যস্ত থাকে এবং ওদের এই মুহূর্তগুলোই কিন্তু ওরা প্রত্যেকটা মুহূর্তকে আনন্দ উপভোগ করে। এখানে আমার ছেলে আর ননদের মেয়ে ওরা উনো খেলবে বলে দুজনে বসে পড়েছে, আর আমরা সবাই এখানে বিভিন্ন রকম আড্ডা দিচ্ছি এবং গল্প করছি। এবং বাচ্চারা আমাদের একটু মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিল, যেহেতু খুব ভোর ভোর উঠে আসা। আমরা সেভাবে খুব একটা ঘুমোইনি, আমরা আড্ডা দিয়েছি, খেয়েছি, মজা করতেই ব্যস্ত ছিলাম। তোমরা কারা কারা এরকম গ্রুপে গিয়ে আনন্দ করো কমেন্টে কিন্তু আমাকে জানিও। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সেটাও আমাদের সঙ্গে শেয়ার করো। আমার পুরো শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তোমাদের কম বেশি আমি জানিয়েছি কে কোন হয়, তাই আলাদা করে সেইভাবে আর বললাম না। মাঝখানে এইভাবে লোকগীতি হচ্ছিল, সেটা শুনতে খুব অপূর্ব লাগছিল। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম গানটাও। এখানে আমরা খুব গান বাজনা
শুনতে শুনতে যাচ্ছিলাম, ভালো লাগছিল। এবং এই ভদ্রলোক গান ছিল খুব সুন্দরভাবে। আমরা বেশ অনেকখানি জানি এনার গান শুনতে শুনতেই কিন্তু যাচ্ছিলাম। এনার গান শোনার পরে তারপর আবার বাচ্চারা একটুখানি টিফিন করে নিল। ওরা যেহেতু খুব ছোট, তাই মাঝে মাঝেই ওদের একটু টুকটাক খাবার দিয়ে বসিয়ে রাখতে হচ্ছিল এবং কিছু খেলা দিয়েও বসিয়ে রাখতে হচ্ছিল। আবার জিশান, আমি ওকে গোপাল বলে ডাকি, ও আবার নিজেই বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে আমাদেরকে পুরো ভরিয়ে রেখেছিল। সারা ট্যুরটাই বাচ্চারাই কিন্তু আমাদেরকে পুরো মাতিয়ে রাখে। ওদের দুষ্টুমি, ছোট ছোট খেলা, আবদার, এগুলোই কিন্তু আমরা খুব এনজয় করি। ভিডিওতে যে বাঁধটা দেখলে ওটা ফারাক্কার বাঁধ ছিল। যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। আর আমরা তারপর লাঞ্চ করে নিলাম। নেওয়ার পরে আমরা সবাই কিন্তু আবার একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর সন্ধ্যের পরে আমরা দেখলাম যে এনজেপি স্টেশনটাও চলে এসেছে এবং সেখানে থেকে ছাড়ার পরেই আমরা কিন্তু ডিনারটা সেরে নিয়েছিলাম। ডিনারটা আমরা লোকাল অ্যাপ থেকে ওখান থেকে তুলে নিয়েছিলাম। প্যান্টিকারের খাবার আমরা খুব একটা খাইনি। তো সেই ডিনার টাইমে আমরা ডিনারটা করে নিয়েছিলাম। এরপর যখন আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছলাম, সেখানে কিন্তু রিটায়ারিং রুমটা কিন্তু আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলেছি যে আমরা বুকিং করে নিয়েছিলাম। আর রিটায়ারিং রুমটা কিন্তু অবশ্যই তোমাদের টিকিট বুকিংয়ের পিএনআর নম্বর দিয়ে করতে হবে। বিভিন্ন রেঞ্জের থাকে এবং সব স্টেশনে থাকে না। গুয়াহাটি স্টেশনে ছিল, আরও কিছু কিছু স্টেশনে থাকে। গুয়াহাটি স্টেশনে এসি, নন এসি সমস্ত রিটায়ারিং রুম পাওয়া যায়। অবশ্যই কিন্তু টিকিট বুকিংয়ের পরে ওই পিএনআর নম্বর দিয়ে ওই অ্যাপে গিয়ে তোমাকে রিটায়ারিং রুমটা কিন্তু বুকিং করতে হবে আগে থেকে। আমাদের নন এসি 12 ঘন্টার জন্য বুকিং ছিল রুমগুলো। সেই রুমগুলোর বুকিংয়ের আমাদের পড়েছিল 1600 টাকা। এর থেকে কম প্রাইসেও নন এসি আছে, আরও হাই রেঞ্জেরও আছে, যার যেরকম পছন্দ সেভাবে নেবে। আমি একটুখানি রুমটার ভেতরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 1600 টাকা আন্দাজে কীরকম হয়। এই ছিল পুরো রুমটা আমাদের। এটা 1600 টাকা রেঞ্জের রুম 12 ঘন্টার জন্য। ম্যাক্সিমাম তুমি 48 ঘন্টার জন্য বুকিং করতে পারবে, আর মিনিমাম 12 ঘন্টার জন্য বুকিং করতে পারবে। কোথাও কোথাও 6 ঘন্টার জন্য হয়, কিন্তু গুয়াহাটিতে আমাদের 12 ঘন্টার জন্য বুকিং করা ছিল। এবার এখান থেকে আমরা রেডি হয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে গিয়ে 4:30 বাজে। তো আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর মন্দিরে যেতে আমাদের গুয়াহাটি স্টেশন থেকে খুব বেশি হলে লাগে 10 থেকে 15 মিনিট সকালবেলা অটো ভাড়া করলে, এবং পার অটো নেবে 300 টাকা। একটি অটোতে 4 জন বসতে পারবে। পার অটো 300 টাকা করে নেবে ওই 4 জনের জন্য, 5 জন বসা যাবে না। এবার আমাদের যেটা আসল কথা সেটা হলো, আমি জানতাম না যে ওখানে গিয়ে দেখলাম যে স্পেশাল টিকিট পাওয়া যায়। তো স্পেশাল টিকিট কিন্তু অবশ্যই তুমি যে ডেটে যাবে তার থেকে 7 দিন কি 8 দিন আগে, ওই ডেটের আগে ওপেন হয়। তাদের যে সমস্ত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তোমরা
এই ধরনের টিকিট কিন্তু আগে থেকে কেটে রাখতে হবে। ঠিক 7 থেকে 8 দিন আগে ওদের ওয়েবসাইটে কিন্তু নজর রাখতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু টিকিট ওপেন হওয়ার পরেই স্লট কিন্তু ওদের শেষ হয়ে যায়। কিন্তু আমার মনে হয়েছে জেনারেল লাইন আর এই স্পেশাল লাইনের মধ্যে বিশেষ কোনো ব্যবধান আমি পাইনি। প্রায় একই সময় পুজো দিতে টাইম লাগে। আমাদের লেগেছিল 11 ঘন্টা। আর যারা স্পেশালি টিকিট কেটেছিল পার হেড 500 টাকা করে পড়ে এই স্পেশাল টিকিট, তাদেরও কিন্তু এই সেম টাইমে লেগেছিল। কিন্তু অবশ্যই সেটা বিভিন্ন দিনের ওপর নির্ভর করে। লাক যদি খুব ভালো থাকে তাহলে অবশ্যই স্পেশাল টিকিট কেটে একটু আগে পুজো দেওয়া যায়। তবে যদি মনে হয় কেউ বাজেট ফ্রেন্ডলি ঘুরবেন, বেড়াবেন এবং পুজো দিতে চান, তাহলে কিন্তু আমার মনে হয় যে স্পেশাল টিকিট না কাটাই ভালো। এবং মন্দিরে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের মন্দিরের যে সমস্ত ডালার দোকান আছে তাদের সমস্ত লোকেরা কিন্তু বলবে জুতো খোলার জন্য এবং ডালাটা নেওয়ার জন্য। আমার মনে হয় প্রথমেই ডালাটা না নেওয়াই উচিত এবং জুতোটাও না খোলা উচিত, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। অতক্ষণ লাইনে দাঁড়ানোর জন্য এবং রাস্তাতে তখন কিন্তু আপনার ঠান্ডা লাগতে পারে, তার জন্য জুতোটা পরে খুললেও চলবে। হয়তো ওরা বলবে ভেতরে জুতো খুলতে হবে, জুতো একদম প্রথমে রাস্তায় কখনোই খুলতে হয় না। আপনি যখন ভেতরে গিয়ে কুপন নেবেন, সেই কুপনটাও আমি ভিডিওতে দেখাবো, সেই কুপন নেওয়ার পরেই কিন্তু আপনাকে ডালা নিলে পরে আপনার সুবিধা হবে। এবং কুপন নেওয়ার পরে আপনি অনেক ডালার দোকান ভেতরে পেয়ে যাবেন এবং সেখানেই আপনি জুতো খোলার পুরোপুরি ব্যবস্থাও আছে। এই সমস্ত ছাগলগুলো রাখা হয়েছে কিন্তু বলির জন্য। আর এখানেই সকালবেলায় সূর্যোদয় দেখলাম, মনটা একদম ভরে গেল। আর এই সমস্ত ছোট ছোট যে ছাগলগুলো রাখা হচ্ছে যে বলির জন্য, তাদেরকে দেখে খুব মায়া লাগছিল। ঠান্ডায় তারা একদম জড়সড় হয়ে গেছিল, কিন্তু কিছু করার নেই। এখানের বলি প্রথা হয় এবং নিত্য বলি প্রথার ব্যবস্থা আছে। কেউ কেউ এখানে মানতও করে, দিয়ে বলি দিয়ে যান। প্রথমে আপনাকে এরকম একটি মাঠে শেডের তলায় সেখান দিয়ে আপনাকে যেতে হবে, এরপর কিন্তু কুপনটা কাটতে হয়। এখান থেকেই লাইন করে করে কুপন কাটার সিস্টেম রয়েছে। এবং একটা খুব ভালো লাগলো সুবিধা, সেটা হলো লাইন আপনি যেখানেই যান আপনি কিন্তু সর্বত্র বসতে পারবেন। আমাদের 11 ঘন্টা লেগেছিল পুজো দিতে, কিন্তু 11 ঘন্টা কেন, 1 ঘন্টা যদিও লাগে তাহলেও আপনাকে কিন্তু দাঁড়াতে হবে না, সর্বত্র আপনি বসতে পারবেন। এবার এই কুপনটা আমরা কেটে নিলাম, তাতে আপনার ছবি থাকবে। ওরা ছবিটা সঙ্গে সঙ্গে তুলে ওই কুপনের মধ্যেই পেস্ট করে দিচ্ছিল। এরপর আমরা এই ভেতরে যে ওয়েটিং হলগুলো আছে সেগুলোতে আমরা একে একে বসছিলাম। আপনাকে ওয়েটিং হলগুলোতে মোটামুটি 2 বার বসতে হবে ওই মাঠের পরে। এই দুটো ওয়েটিং রুমেই একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। আর যদি মনে করেন যে অনেকক্ষণ কিছু না খাওয়া আছেন, তাহলে পরেও কিন্তু এখানে খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা আছে। হয়তো ভাত পাবেন না, কিন্তু বিভিন্ন রকম ফল, চা, বিস্কিট, নিরামিষ কেক সেগুলো কিন্তু উঠবে। এই হলো কামাখ্যা মায়ের মন্দির। গর্ভগৃহের ছবি কিন্তু কঠোরভাবে তোলা নিষিদ্ধ। এখান থেকে আপনি ছবি ভিডিও আরামসে তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গর্ভগৃহের ভেতরে একদম 5,000 টাকা জরিমানা হয়ে যাবে এবং ভীষণ হ্যারাস হতে পারে, হয়তো আপনাকে আর মাকে দর্শন করতে নাও দিতে পারে। বিভিন্ন দিকে বিভিন্ন কড়া নিরাপত্তা এবং সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত। যাই হোক, আমরা পুজোটা খুব ভালো দিয়েছিলাম, কিন্তু জানা ছিল না এখানে যে নিত্য বলি প্রথা হয়। আর 500 টাকার স্পেশাল টিকিট কেটেও এবং নর্মাল যে জেনারেল লাইন সেটারই সমসাময়িক পুজো দেওয়া হয়, এগুলোও জানা ছিল না। আর গর্ভগৃহের মহিমা তো আপনারা সবাই জানেন। অম্বুবাচীর সময় সেই জল লাল হয়ে গিয়ে থাকে, আপনারা কম বেশি যারা শুনে থাকবেন তারা জানবেন। আর এখানে আরেকটা জিনিসও জানতাম না, সেটা হলো এখানে কিন্তু কোনো টাকা পয়সার কোনো ডিমান্ড নেই। আপনি 5 টাকা দিয়েও পুজো দিতে পারেন এবং নাও দিতে পারেন, সম্পূর্ণটাই আপনার ইচ্ছা। কেউ কিন্তু আপনাকে টাকা দেওয়ার জন্য জোর করবে না। এবং পুরোহিতরা গর্ভগৃহের ভিতরেও হাতে কিন্তু টাকা এরা কেউই নেয় না। আপনি খুশি হয়ে যা দেবেন ঈশ্বরের কাছে সেটাই আপনার। আজ তাহলে এই অবধি, আসছি এর সেকেন্ড পার্ট নিয়ে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।